আসসালামু আলাইকুম। তো আপনাদের কি একটা কথা মনে পড়ে? এইখান থেকে প্রায় ২ মাস আগে ভিনিসিয়াস জুনিয়র একটা কথা বলেছিলেন। যখন ব্যালন ডিওরটা দেওয়া হয়েছিল, যখন ভিনিসিয়াস জুনিয়র এই ব্যালন ডিওরের প্রাপ্য দাবিদার ছিলেন, যখন তাকে এই ব্যালন ডিওরটা দেওয়া হয় নাই, তখন কিন্তু তিনি একটা কথা বলেছিলেন। দেখুন, আমাকে ব্যালন ডিওর দেওয়া হয়নি তো কি হইছে? আমি আরো ১০ গুণ শক্তি নিয়ে মাঠে নামবো। সো ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার কথাটা রেখেছেন। তিনি ১০ গুণ শক্তি নিয়ে তিনি মাঠে নেমেছেন এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে এই মাসেই তিনি অলরেডি ৭টা ট্রফি ক্লেম করেছেন। ইন্ডিভিজুয়ালি ট্রফি এবং ক্লাব হিসেব করলে তিনি ৭টা ট্রফি ক্লেম করেছেন। তো ব্যালন ডিওর যেখানে আমরা দেখেছি যে একটা ভোটিং প্রসেসে ভিনিসিয়াস জুনিয়রের সাথে সবাই বলতেছে যে কারচুপি হয়েছে, ওই কারচুপির পরে ভিনিসিয়াস জুনিয়র পরবর্তীতে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের পুরস্কার পেয়েছেন। তিনি গ্লোবো সক্কার অ্যাওয়ার্ডের বর্ষসেরা প্লেয়ার হয়েছেন, গ্লোবো সক্কার অ্যাওয়ার্ডের বর্ষসেরা স্ট্রাইকার হয়েছেন, ফিফা ক্লাব বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। সো এক মাসে তিনি ৭টা ট্রফি ক্লেম করেছেন। তো ওই ব্যালন ডিওরে যখন ভিনিসিয়াস জুনিয়রের সাথে নাটক হয়েছিল, ভিনিসিয়াস জুনিয়রের সাথে কারচুপি হয়েছিল, তখন থেকে ভিনিসিয়াস জুনিয়র ওই নাটকের সমাপ্তিটা দেখতে চেয়েছিলেন। আর সমাপ্তিটা তিনি এভাবে টেনেছেন যে ১ মাসের মধ্যে ৭টা ট্রফি সে ক্লেম করে দিয়েছেন। সো এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, ব্যালন ডিওর নিয়ে তো অনেকে অনেক ধরনের কথা বলে। ব্যালন ডিওরে কারচুপি হইছে সেটা আপনি কিভাবে বলতে পারেন? দেখুন এটা কিন্তু আমার কথা না। এটা মোটামুটি সবাই বলতেছে। ইভেন কি দ্য গ্রেট ক্রিস্টিয়ানো রোনালদো এমন ধরনের কথা বলেছেন। তিনি গ্লোবো সকার অ্যাওয়ার্ডে গিয়ে ওইখানে যখন তিনি বক্তব্য রাখতেছিলেন তখন কিন্তু তিনি সরাসরি বলেছেন ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওরটা ডিজার্ভ করে। হ্যাঁ, রোদ্রি ভালো খেলেছে বাট ভিনিসিয়াস জুনিয়র এটা প্রাপ্য দাবিদার ছিল। এখানে ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়া হয় নাই। এইখানে কারচুপি হয়েছে। এটা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ডাইরেক্টলি বলে দিয়েছেন। দেখুন, ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন ফুটবলার যিনি পিছনে কথা বলতে পছন্দ করেন না। তিনি যা বলবেন ডাইরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবেন। যেমন তিনি যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তেছিলেন তখন কিন্তু এরিক টেন হ্যাগের এগেইনস্টে তিনি অনেকগুলা স্টেটমেন্ট দিয়েছেন। সরাসরি কিন্তু তিনি বলেছেন। সো ক্রিস্টিয়ানো রোনালদোর এটা হচ্ছে নেচার। সে যা বলবে ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড বলবে। পিছনে কথা বলবে না। যেমন আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে আপনার সামনে গুণগান গাইবে কিন্তু পিছনে গিয়ে আপনারে পিছন মাইরা দিবে। সো ক্রিস্টিয়ানো রোনালদো এমন টাইপের প্লেয়ার না। সো ক্রিস্টিয়ানো রোনালদো যেহেতু এমন ধরনের কথা বলেছেন, সো সেই থেকে আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে ভাই এইখানে মোটামুটি একটু না একটু তো কারচুপি হয়েছে। সো এটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের ব্যাপারটা। এবার আসি আমরা রিয়াল মাদ্রিদের দিকে। দেখুন, এবারের অবস্থাটা রিয়াল মাদ্রিদের ভালো না, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে যেখানে আমরা দেখতে পারতেছি যে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে তারা ২০ নম্বরে আছে। সো এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের ইন ফিউচারে তাদের প্ল্যানটা কি? অর্থাৎ এই যে সামার ট্রান্সফারটা আসতেছে, ওই সামার ট্রান্সফারে রিয়াল মাদ্রিদের প্ল্যানটা কি? এখন আমরা সবাই জানি যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের অবস্থা ভালো না। তাদের রাইট ব্যাক, লেফট ব্যাক এবং অন্তত একটা সেন্টার ব্যাক তো তাদের লাগবেই। এটা তো সবাই জানেন। এখন কয়েকদিন আগে আমি মাদ্রিদ ইউনিভার্সালে একটা নিউজ পড়তেছিলাম যে রিয়াল মাদ্রিদের প্ল্যান হচ্ছে রাইট ব্যাক নিয়ে। অর্থাৎ রাইট ব্যাকে তাদের বড় ধরনের একটা সমস্যা রয়েছে। রাইট ব্যাকে এখন আমরা দেখতেছি যে এই জায়গায় দানি কারবাখালের ইনজুরির কারণে এই জায়গায় নিয়মিত খেলতেছে লুকাস ভাস্কেস। বাট লুকাস ভাস্কেসের পারফরম্যান্সটা রিয়াল মাদ্রিদের টিম ম্যানেজমেন্ট এবং কার্লো আনচেলত্তির এতটা ভালো লাগতেছে না। কারণ তিনি বারবার মিস্টেক করতেছেন। সো এই জায়গায় তারা একটা পরিবর্তন চাইতেছেন। সো এখন রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকে যে পরিবর্তনটা নিয়ে আসা দরকার, এই পরিবর্তন হিসেবে কোন প্লেয়ারটাকে টার্গেট করতেছে রিয়াল মাদ্রিদ? সো এখন যদি আমি রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকের কথা বলি তাহলে এই জায়গায় তারা টার্গেট করতেছে লিভারপুলের আলেকজান্দ্রো আর্নল্ডকে কিন্তু তারা টার্গেট করতেছে। কারণ এই প্লেয়ারটা ২০২৫ সালের জুনের ৩০ তারিখ কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবে। এখন তিনি যদি ফ্রি এজেন্ট হয়ে যায়, তিনি যদি লিভারপুলের সঙ্গে যদি তার কন্ট্রাক্টটা রিনিউ না করে, তাহলে রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটাকে রিয়ালে নিয়ে আসতে চাইতেছে। এখন তাকে যদি ফ্রিতে পায় তাহলে তো এখানে রিয়াল মাদ্রিদের কোনো টাকা পয়সা খরচ হইতেছে না। প্লেয়ারটাও কিন্তু পাইতেছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এখন কথা হচ্ছে আলেকজান্দ্রো আর্নল্ড রিয়াল মাদ্রিদে আসতে চায় কিনা। আজকে সকালে একটা নিউজ দেখলাম যে আলেকজান্দ্রো আর্নল্ড লিভারপুলের সাথে তার কন্ট্রাক্টটা রিনিউ করতে চাচ্ছে না। তিনি তার স্বদেশী অর্থাৎ জুড বেলিংহামের সঙ্গে খেলতে চান। সো এটা থেকে মোটামুটি আভাস পাওয়া যায় যে আলেকজান্দ্রো আর্নল্ড রিয়াল মাদ্রিদে খেলতে চান এবং রিয়াল মাদ্রিদের টার্গেটও কিন্তু এখন আলেকজান্দ্রো আর্নল্ড। সো এখন ভাই এই প্লেয়ারটা যদি এসে যায় রিয়াল মাদ্রিদে রাইট ব্যাক হিসেবে, ভাই মজা জায়গা ভাই।
মানে রিয়াল মাদ্রিদ অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি এতটা স্ট্রং হবে যেটা আপনি ভাই চিন্তাও করতে পারতেছেন না। এবার আমরা আসি লেফট ব্যাকের দিকে। দেখুন লেফট ব্যাকও এই জায়গায় রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ার মাস্ট বি দরকার। সো রিয়াল মাদ্রিদ এখন কিন্তু আরো একটা প্লেয়ারকে টার্গেট করতেছে, যে প্লেয়ারটা হচ্ছে বায়ার্ন মিউনিকে খেলে কানাডার আলফ্রেডো ডেভিড। সো যে প্লেয়ারটা একজন বিশ্বমানের লেফট ব্যাক, এটা আপনারা সবাই জানেন। ওই প্লেয়ারটাও কিন্তু যে পরিমাণ ওভারল্যাপ করে, যে পরিমাণ নিচে নেমে ডিফেন্স করে, ভাই তাকে নিয়েও আর বেশি কিছু বলার নেই। আশা করি আপনারা সবাই জানেন। এই প্লেয়ারটাকেও কিন্তু রিয়াল মাদ্রিদ টার্গেট করতেছে। এই প্লেয়ারটারও কিন্তু চুক্তিটা শেষ হয়ে যাবে 2025 সালের জুনের 30 তারিখ। সো এখন আলফ্রেডো ডেভিড বায়ার্ন মিউনিখের সাথে কন্ট্রাক্টটা রিনিউ করবে কিনা এটা কিন্তু এখন দেখার বিষয়। যদি রিনিউ না করে তাহলে এই প্লেয়ারটাকেও কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্রি ট্রান্সফারে নিয়ে আসতে পারবে। সো এখন রিয়াল মাদ্রিদের প্ল্যান হচ্ছে ওই সকল প্লেয়ারগুলো, যে সকল প্লেয়ারগুলোর আপনার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাইতেছে, ওই সকল প্লেয়ারগুলো তার দলের সঙ্গে অর্থাৎ তার বর্তমান ক্লাবের সাথে আর কন্ট্রাক্টটা রিনিউ করতেছে না, এমন টাইপের প্লেয়ারগুলোকে কিন্তু রিয়াল মাদ্রিদ টার্গেট করতেছে। সো এখন আমরা ওই লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুটা প্লেয়ার যদি আমরা হিসেব করি তাহলে দেখতে পারবো, যদি এখানে লেফট ব্যাকে আলফ্রেডো ডেভিড এবং রাইট ব্যাকে যদি আলেকজান্দ্রো আর্নল্ডকে নিয়ে আসতে পারে, ভাই মজা আ জায়গা, বিলকুল মজা আ জায়গা। সো এইখানে কিন্তু আমরা লেফট ব্যাক এবং রাইট ব্যাকে বিশ্বমানের দুটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার পাইতেছি। সো আমাদের অ্যাটাকটা আর কতটা স্ট্রং হবে সেটা আপনি তো বুঝতেই পারতেছেন। এবার যদি আমরা সেন্টার ব্যাকের কথা বলি তাহলে বলবো যে ভাই দেখুন, রিয়াল মাদ্রিদের ডেফিনেটলি একটা সেন্টার ব্যাক লাগবে। বাট এই জায়গায় এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের ওই পরিমাণ, অর্থাৎ রিয়াল মাদ্রিদের এতটা ইন্টেন্সিটি দেখতেছি না যে আমাদের এই জায়গায় একটা প্লেয়ার লাগবে। তারা যেভাবে রাইট ব্যাক এবং লেফট ব্যাক নিয়ে পড়ে আছে, তাদের সেন্টার ব্যাকে কিন্তু সেই পরিমাণ ধ্যান নেই। এখন রিয়াল মাদ্রিদ টিম ম্যানেজমেন্ট এইখানে আপনার পাপা পেরেজ ভাই, সে তো আমাদের চাইতে বেশ ভালো বোঝে। বাট এখানে কেন তিনি সেন্টার ব্যাক নিতেছে না অথবা কেন সেন্টার ব্যাকদের দিকে আগ্রহ প্রকাশ করতেছে না সেটা তারাই ভালো জানে। এখন আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে দেখবো যে এই জায়গায় একমাত্র আন্তোনিও রুডিগার ছাড়া এখানে আমাদের কোনো সেন্টার ব্যাক নাই, ভালো মানের সেন্টার ব্যাক নাই। যারা আছে তারা সবাই ইনজুরিতে, এডার মিলিতাও ইনজুরিতে, তারপর আলাবা ইনজুরিতে। সো এই জায়গায় আমাদেরকে কিন্তু চুইমিনিকে দিয়ে খেলানো হইতেছে। বাট চুইমিনিও যে তিনি একজন প্রথাগত সেন্টার ব্যাক সেটাও কিন্তু নয়, তিনি বেসিক্যালি একজন হোল্ডিং মিডফিল্ডার। সো এখন তাকে দিয়ে কিন্তু এখানে কাজ চালানো হইতেছে। সো আমাদের হাতে কিন্তু রাহুল এসেনসিও নামের আরো একটা প্লেয়ার রয়েছে, যাকে বেশ কয়েকটা ম্যাচ আমরা স্টার্টিং 11-এ দেখেছিলাম। বাট তাকেও কিন্তু স্টার্টিং 11-এ সুযোগ দেওয়া হয় না। এখন কেন সুযোগ দেওয়া হয় না? দেখুন, প্লেয়ারটা কিন্তু বেশ কয়েকটা বড় মিস্টেক করেছিল, একটা চ্যাম্পিয়ন্স লিগে আর একটা চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচটাতে সম্ভবত। সো তিনি যে দুটা মিস্টেক করেছেন ওইখান থেকে রিয়াল মাদ্রিদকে গোল কনসিড করতে হয়েছে। সো এখন কার্লো আনচেলত্তি তাকে ফার্স্ট 11-এ নিয়ে আসতেছে না। সো এটার কারণ হিসেবে আমার কাছে মনে হইতেছে ওই যে তিনি মিস্টেক গুলো করেছেন, ওই মিস্টেক গুলার কারণে তাকে শাস্তি দেওয়া হইতেছে। তো এখন রাহুল এসেনসিওকে নিয়েও আমরা কিন্তু রিয়াল মাদ্রিদের ভালো কোনো প্ল্যান দেখতেছি না। সো তাকে নিয়ে যেহেতু ভালো প্ল্যান দেখতেছি না, তাকে যেহেতু স্টার্টিং 11-এ আনতেছে না, সেই অনুযায়ী আমরা বলতে চাই যে এইখানে রিয়াল মাদ্রিদের আরো একটা সেন্টার ব্যাক দরকার। কারণ আমাদের কিন্তু চ্যাম্পিয়ন্স লিগেও টিকে থাকতে হইবে। আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ডিজাস্টার পারফরমেন্স দিতেছি একের পর এক। বেসিক্যালি আমরা ওই সেন্টার ব্যাকেই কিন্তু বেশি ভুগতেছি। সো এখন জানুয়ারি ট্রান্সফারে যদি রিয়াল মাদ্রিদ একটা ভালো মানের সেন্টার ব্যাক না কিনে তাহলে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের কপালে দুঃখ আছে। হয়তোবা আমরা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ উতরে যাব। ওইখান থেকে আমাদের যে যাত্রাটা হবে সেই যাত্রাটা কিন্তু আরো বেশি কঠিন হতে চলেছে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? রিয়াল মাদ্রিদের কোন পজিশনে এখন প্লেয়ার দরকার সেই বিষয়টা আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আর ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আপনারা দুইটা লাইন বলে যান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে অন্য কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।